আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই বলেন স্যার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের খুবই সমস্যা, এখানে আমরা ফুল মার্ক পাই না। তো আসলে যাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা, তারা যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি এতটুকু কথা দিতে পারবো, আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা টেকনিককে আপনি অনুসরণ করতে পারেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আপনার যতই মার্ক থাকুক না কেন, আপনি সম্পূর্ণ মার্ক পাবেন। তো চলো শুরু করি। তো আপনারা জানেন যে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা সেন্টিক সিরিজের একটা অংশ হচ্ছে যে গঠন অনুসারে সেন্টেন্স। গঠন অনুসারে সেন্টেন্স। এই গঠন অনুসারে সেন্টেন্সকে মূলত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। একটা হলো সিম্পল, একটা হচ্ছে যে কমপ্লেক্স, আর একটা হচ্ছে যে কম্পাউন্ড। মূলত গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: সিম্পল, কমপ্লেক্স আর একটা কি কম্পাউন্ড। আমাদের পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে, একটা সিম্পল সেন্টেন্স দিয়ে বলবে এটাকে কমপ্লেক্স করো, আবার সিম্পল সেন্টেন্স দিয়ে বলবে এটাকে কম্পাউন্ড করো, আবার কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে বলবে এটাকে কি করো, সিম্পল করো, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারবে, কম্পাউন্ড থেকে আবার কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে আবার কি করতে পারে, সিম্পল করতে পারে। তো আমাদের যেটা রূপান্তর করতে বলে সেটা তো এরকম করে ব্র্যাকেটে লিখে দেওয়াই থাকে, কিন্তু প্রশ্ন যেটা, এই যে প্রশ্নটা, এইটা কোন সেন্টেন্স থাকে এইটাই আমরা আসলে অনেকে বুঝতে পারি না। তো আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি সেন্টেন্সটা চিনবেন। আগে চিনতে হবে, তারপর পরিবর্তন করতে হবে। তো শুরু করি আমরা। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে যদি আলোচনা করি, সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স কাকে বলে? সাধারণত যে সেন্টেন্সে, এখানে লিখে দিচ্ছি, যে সেন্টেন্স এ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব থাকে। দেখেন আমি লিখছি সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং ওটা কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে। তো অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে আমরা তো সাবজেক্ট চিনি, এই ফাইনাইট ভার্বটা কি, এটা কিভাবে চিনবো, তাই না? তো এটা সম্পর্কে একটু আলোচনা করি। ফাইনাইট ভার্ব কাকে বলে? তো সাধারণত যে ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, অনুযায়ী পরিবর্তন হয়, পরিবর্তন হয়। তো সাধারণত যে ভার্ব নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। অর্থাৎ অর্থাৎ আপনি মনে রাখবেন যে ভার্বটা রূপ পরিবর্তন হয়। রূপ পরিবর্তন বলতে কি, ধরেন একটা ভার্ব লিখলাম আমি গো, দেখেন এটা একটা ভার্ব, এটাকে আমি কিন্তু এস বাই এস ফ্রম গোস করতে পারি, এটাকে পাস্ট ফ্রম ওয়েন করতে পারি, এটাকে পাস্ট পার্টিসিপাল ফ্রম গান করতে পারি। আবার আমি গোয়িং একটা কিন্তু ফ্রম, এটাও একটা ভার্বের রূপ। এটা কিন্তু যদি আমি এস বাই এস ফ্রম, তাহলে কি আমি গোয়িংস করব? আশ্রম করতে গেলে কি গোয়িং করব? এমনটা কিন্তু আমরা কোনো সময় করি না। তো দেখেন, এই যে ভার্বটার পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে, তা সেটাকে মূলত কি বলা হয়? ফাইনাইট ভার্ব বলা হয়। আরো সহজ ভাবে আপনি মনে রাখতে পারেন, আপনি নন ফাইনাইট ভার্বগুলো যদি চিনতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু ফাইনাইট ভার্বটা একদম ইজি আইডেন্টিফাই করা। তো নন ফাইনাইট ভার্বগুলো আমি আপনাদের দেখাই। নন ফাইনাইট ভার্ব, কেন আসলে এই কথা বললাম জানেন? ফাইনাইট ভার্ব অনেক আছে, আপনি কয়টা মনে রাখবেন, এই জন্য নন ফাইনাইট মনে রাখেন। তো নন ফাইনাইট ভার্বকে আসলে আমরা তিনটা রূপে দেখতে পারি সাধারণত। একটা হলো ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি থ্রি, আর এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো ভার্বের আমরা এই তিনটা রূপ, ভার্বের আমরা এই তিনটা রূপ বাদে যতগুলো ভার্বের রূপ দেখবো, প্রত্যেকটা আসলে ভার্বের এটা ফাইনাইট রূপ দেখবো বা ফাইনাইট ভার্ব দেখবো। আমার কথা তোমার বুঝতে পারছেন? নন ফাইনাইট ভার্ব এই তিনটা, তাহলে ভার্বের এই তিনটা রূপ বাদ দিয়া যে রূপগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে ফাইনাইট রূপ। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি জানলাম, যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ সিম্পল সেন্টেন্স মানে, মনে রাখবেন, একটি সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কয়টি সেন্টেন্স? একটি সেন্টেন্স। তো এগুলো হচ্ছে যে আপনার সংজ্ঞা, আমরা সংজ্ঞাটা আমরা কি বললাম, জানলাম। তো এখন কথা হচ্ছে আপনি চিনবেন কিভাবে, তাই না? তো আপনাকে এখন আমি শিখাবো আপনি দেখলেই কিভাবে চিনবেন যে ওরা সিম্পল সেন্টেন্স। তো দেখতে থাকেন। এই সিম্পল সেন্টেন্স আমরা যদি চেনার উপায় দেখি, চেনার উপায়, সিম্পল সেন্টেন্সটা আপনি কিভাবে চিনবেন? তো আপনি যদি কোনো সময় কোন সেন্টেন্সে ইনস্পাইট অফ দেখেন, তারপর ডিসপাইট দেখেন, তারপর আপনি যদি কোন সেন্টেন্সে দেখেন যে বিইং আছে, হ্যাভিং আছে, তারপর ভার্ব প্লাস আইএনজি আছে,
তারপর যদি কোনো সময় দেখেন যে বিকজ অফ আছে, তারপর আপনি যদি দেখেন যে আপনার কি আছে টু টু আছে, আপনার যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম দেখেন, তারপর আপনি যদি কোনো সময় দেখেন কোন সেন্টেন্সে কি আছে আপনার বাই অথবা উইদাউট, বাই অথবা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আপনি যদি কোনো সময় কোন সেন্টেন্সে এগুলো দেখতে পারেন, এইগুলো দেখতে পারেন, তাহলে মনে রাখবেন ওই সেন্টেন্সটা আপনার কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। কথা কি বুঝতে বুঝতে পারছেন আমার? আপনারা যদি কোনো সেন্টেন্সে এগুলো দেখে তাহলে বুঝবেন এটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। উদাহরণ দেই, ধরেন এরকম আছে যে বিং ইল উই ক্যান নট গো দেয়ার। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো একটু আগে বললেন যে আসলে ভার্ব প্লাস আইএনজি নন ফাইনিট এটা থাকবে না। দেখেন এই যে ভার্ব প্লাস আইএনজি আছে এটা নন ফাইনিট এটা থাকবে না, কিন্তু আপনি লিখলেন কেন? এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। দেখেন বিং ইল, হ্যাঁ পুরো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এইটা এই যে অংশটা এটা কি আসলে কোনো সেন্টেন্স? এটা কিন্তু সেন্টেন্স না। মূলত একটা সেন্টেন্স হতে গেলে, একটা সেন্টেন্স হলে শর্ত কি জানেন? এখানে একটা সেন্টেন্স হতে গেলে শর্ত হচ্ছে সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। সাবজেক্ট এবং কাকে লাগবে? ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব নাই, মূলত এটা কিন্তু সেন্টেন্স না। তাই এখানে মূলত সেন্টেন্স কয়টা? এই যে একটা সেন্টেন্স। তো যখনই আপনি দেখবেন একটা সেন্টেন্স, আপনার নন ফাইনাইট দিয়ে শুরু হোক বা সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকার পর কতগুলো নন ফাইনাইট থাকবে এগুলো বিষয় না। তো মূলত যদি আপনি একটা সেন্টেন্স দেখেন তাহলে মনে রাখবেন না সিম্পল সেন্টেন্স। আর একটা বিষয় দেখেন বিং দিয়ে শুরু হয়েছে, আমি লিখে দিছি বিং হ্যাভিং ভার্ব প্লাস আইএনজি। আবার আপনি প্রশ্ন এরকম আসতে পারে যে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। তো দেখেন এই সেন্টেন্সটা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে শুরু হচ্ছে কি দিয়ে? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, দেখেন ইনস্পাইট অফ আছে। তো ইনস্পাইট অফ দিয়েও যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় বা কোনো সেন্টেন্স যদি আপনি এগুলো দেখেন তবুও এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কিভাবে হলো? এটা কিন্তু কোনো সেন্টেন্স না ভাইয়া, কেননা এখানে কি নাই? সাবজেক্ট ভার্ব নাই। তো মূলত এখানে সেন্টেন্স কয়টা? একটা। আর একটা সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স। একটা সেন্টেন্স মানে কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আশা করি সিম্পল সেন্টেন্সটা আপনারা চিনতে পারছেন এবং কাকে বলে এটা মনে রাখতে পারবেন। তো এখন আমি আপনাদের সামনে শেয়ার করব কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো এবং একটা সেন্টেন্সকে কমপ্লেক্স কিভাবে রূপান্তর করতে হয়, তাই না? তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কমপ্লেক্স। কমপ্লেক্স, তো ভাই কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? সাধারণত যে সেন্টেন্সে, যে সেন্টেন্স এ একটি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এবং এবং এক এক বা একাধিক, এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লোজ থাকে, সাব অর্ডিনেট কি থাকে? ক্লোজ থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্স আসলে কাকে বলে? দেখেন কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল কি থাকবে? ক্লোজ থাকবে এবং একটা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এইরকম সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আমরা তাহলে কেমন করে বুঝবো প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ কোনটা বা প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে, এরকম প্রশ্ন আসতে পারে, তাই না? তো আমি আপনাকে চিনাচ্ছি প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে। তা প্রিন্সিপাল ক্লোজ মানে স্বাধীন বাক্য। প্রিন্সিপাল ক্লোজ মানে কি? ওই বাক্যটা কোন বাক্য? স্বাধীন বাক্য। আর সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ মানে পরাধীন বাক্য। এখন আপনি স্বাধীন পরাধীন কথাটা হয়তো বা বুঝতে পারছেন। যদি না বোঝেন একটা উদাহরণ দেই, ধরেন এরকম আসলো যে ইফ ইউ রিড মোর ইউ উইল পাস ইন দা এক্সাম। ধরেন এইরকম একটা প্রশ্ন আছে বা এটা একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আমরা সেটা দেখবো। তো এই সেন্টেন্সের মনে করেন এই অংশটুকু নাই, এই অংশটুকু নাই, শুধু এই অংশটুকু দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে দেখেন তো? ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর মানে কি? যদি তুমি অধিক পড়ো, যদি তুমি অধিক পড়ো। এখন চিন্তা করেন তো, যদি তুমি অধিক পড়ো, যদি আমি অধিক পড়ি, যদি আমি অধিক পড়ি, তাহলে কি হবে? সম্পূর্ণ অর্থ কি দিল? এখন আমি যদি বলি যদি তুমি অধিক পড়ো ইউ উইল পাস ইন দা এক্সাম, তুমি এক্সামে পাস করবে।
ওদিকে যদি তুমি পরে এক্সামে পাশ করবে। এবার দেখেন তো অর্থটা মিললো কিনা। এই যে সেন্টেন্সটা, এইটা কি নিজে অর্থ দিতে পারলো? এই সেন্টেন্সটা যেহেতু নিজে অর্থ দিতে পারলো না, তো এই জন্য এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে কি বলবো আমরা? সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখেন, ধরেন এই অংশটুকু ছিলই না, শুধু এই অংশটুকু দেওয়া আছে যে ইউ উইল পাস ইন দা এক্সাম। তুমি এক্সামে পাস করবা, তুমি এক্সামে ভালো করবা, তুমি এক্সামে পাস করবা। তো দেখেন তো, তুমি এক্সামে পাস করবা, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ দিল, তার উপর নির্ভরও করলো না, পূর্ণাঙ্গ অর্থ দিল, তাই না? তো এইরকম যদি হয়, তো এই সেন্টেন্সটাকে আমরা কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো মিনিং বুঝলেন, বা আর এই সেন্টেন্সটা তো সহজ, আমরা দেখলেই বুঝতে পারলাম। তো বড় বড় সেন্টেন্সে বা মিনিং জানি না এমন সেন্টেন্স কিভাবে চেনো, তাই না? তো এই জন্য আমি আপনাদের আরেকটা টেকনিক দিই। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিভাবে চিনবেন? এটা চিনার উপায় হলো কানেক্টর। কানেক্টর প্লাস সেন্টেন্স, কানেক্টর প্লাস সেন্টেন্স। তো যদি কোনো সময় কোনো সেন্টেন্সের সাথে কানেক্টর থাকে ভাইয়া, ওই সেন্টেন্সটা কোন সেন্টেন্স হয়? ওইটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ পরাধীন বাক্য হয়। যদি কোনো সময় তোমার কোন একটা সেন্টেন্সের সাথে কি থাকে? কানেক্টর যুক্ত থাকে। যেমন ধরেন যে এই যে দেখেন ইফ যুক্ত আছে, ইফ একটা কানেক্টর, তাই না? তো যদি কোনো সময় কোনো সেন্টেন্সের সাথে কানেক্টর যুক্ত থাকে, ওইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা পরাধীন বাক্য। ধরেন এখন এই কানেক্টরটা যে কোনো জায়গায় সেন্টেন্সটা শুরুতে থাকবে। ধরেন এরকম আসলো যে আই নো দা বয় হু ইজ মাই ফ্রেন্ড। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এটা আসলে কোন সেন্টেন্স, তো আপনার হচ্ছে যে চিনতে একটু সমস্যা হবে, তাই না? তো আমি আপনাদের যদি চিনাচ্ছি, আপনি দেখেন। তো দেখেন এই সেন্টেন্সটা একটু আমরা করি। ধরেন এই সেন্টেন্সের আবার এই অংশটুকু এবার নাই, এই অংশটুকু নাই, শুধু এই অংশটুকু দেওয়া আছে যে আই নো দা বয়। কি দেওয়া আছে? আই নো দা বয়। আমি ছেলেটাকে চিনি, তো আমি ছেলেটাকে চিনি জানি। তো দেখেন তো, আমি ছেলেটাকে চিনি, এটা তো পূর্ণাঙ্গ অর্থ দিল, তাই না? তো এটাকে আমরা কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি। তো এবার ধরেন এই অংশটুকু নাই, শুধু এই অংশটুকু দেওয়া আছে, এই অংশটুকু দেওয়া আছে। কি দেওয়া আছে? হু ইজ মাই ফ্রেন্ড। এখানে সাধারণত আমরা জানি এই হু যদি সেন্টেন্সের মাঝে থাকে এর অর্থ হয় যে, আর যদি সেন্টেন্সের শুরুতে থাকে এর অর্থ কে হয়। হু যদি সেন্টেন্সের মাঝে থাকে এর অর্থ হয় যে, আর হু যদি সেন্টেন্সের শুরুতে থাকে এর অর্থ কি হয়? কে। তাহলে দেখেন তো, যে হয় আমার বন্ধু, যে হয় আমার বন্ধু, যে হয় আমার বন্ধু, অর্থ কি মিললো? অর্থ কিন্তু মিললো না। আমি এখন যদি বলি যে দা বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটি হয় আমার বন্ধু, তখন কিন্তু মিলতেছে। এর মানে এই সেন্টেন্সটা কিন্তু নিজে নিজে অর্থ দিতে পারলো না। এই সেন্টেন্সটা অর্থের জন্য কার উপর নির্ভর করলো? এই যে দা বয় এর উপর, মানে পরের সেন্টেন্সটার উপর। তো যেহেতু নিজে অর্থ দিতে পারে না, এই জন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা যেহেতু নিজে অর্থ দিছে, এই জন্য একে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। এখন দেখেন আমি যে বলছি চিনার উপায়টা, যে সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো? সেন্টেন্সের শুরুতে কানেক্টর থাকবে। এই যে একটা সেন্টেন্স, এটার সাথে কি আছে? হু কানেক্টর আছে। এইরকম একটা সেন্টেন্সের শুরুতে কানেক্টর থাকলে কি কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। কানেক্টর না থাকলে প্রিন্সিপাল ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্স মানে মূলত দুইটি সেন্টেন্স একটি কানেক্টর। আমি আমার মতন করে বলেছি, কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটি সেন্টেন্স ও একটি কানেক্টর। একটি কি হবে? কানেক্টর। কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা কি জানলাম? দুইটি সেন্টেন্স এবং একটা কি? কানেক্টর। এখন বারবার এই কানেক্টর কথাগুলো বলতেছি, তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আসলে কোন কানেক্টর গুলো তাহলে থাকবে, তাই না? তো কোন কানেক্টর গুলো থাকবে সেগুলো এবার আমরা দেখি। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো বা কোন কোন কানেক্টর গুলো থাকবে সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি। কমপ্লেক্স সেন্টেন্স চিনার উপায় কিভাবে চিনবো? তো আপনি যদি কোনো সময় কোনো সেন্টেন্সে দেখেন যে দো আছে, কি আছে? দো আছে, অলদো আছে, তারপর হু আছে, হুম আছে, তারপর হুইস, হোয়াট আছে, তারপর কোনো সেন্টেন্সে যদি আপনি দেখেন যে হোয়েন আছে, তারপর কোনো সেন্টেন্সে যদি আপনি দেখেন যে হোয়ার আছে, সিন্স আছে, অ্যাজ আছে, তারপর যদি কোনো সময় দেখেন যে বিকজ আছে, তারপর আপনি যদি কোনো সময় দেখেন যে সো দ্যাট আছে, তারপর সো ডট ডট দ্যাট মানে কিছু একটা আছে, তারপর আছে, তারপর আপনি যদি দেখেন যে অ্যাজ ইফ আছে, অ্যাজ দো আছে, হ্যাঁ, তারপর আপনি যদি দেখেন ইফ আছে, আনলেস আছে। তো এরকম আরো কিন্তু আছে, কিন্তু এই যে কয়েকটা লিখছি না, এগুলা কিন্তু আপনাদের পরীক্ষা, আপনাদের সিম্পল কমপ্লেক্স যে প্রশ্নগুলো আসবে এই কয়টাই কিন্তু সবচেয়ে বেশি, বলতে কি এইগুলাই এইগুলাই আসে, এগুলোর মধ্যে আমি দিছি। তো আপনি যদি কোনো সময় কোনো সেন্টেন্সে এগুলো দেখেন,
তাহলে মনে রাখবেন এটা কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ধরেন প্রশ্ন আসলে এরকম, দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আসলে এটা কোন সেন্টেন্স, তো আপনি কি বলবেন? দেখেন এখানে যেহেতু আপনার কি দেওয়া আছে, দো আছে, তাহলে আপনি বলতে পারলেন এটা কমপ্লেক্স সেন্টেন্স। আসলে যারা ইন্টারমিডিয়েট আমাদের যারা ইন্টারে পড়েন আমার ভিডিওটা দেখতেছেন, তাদের প্রশ্ন আসবে এডমিশনে এরকম আসলে প্রশ্ন আসে কিন্তু, যে দো অল দো রাখছে দিয়ে বলছে এটা কোন সেন্টেন্স, তখন আমরা কি বলতে পারবো? কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে ছিলাম? দো অল দো আছে, কানেক্টর আছে। তো দেখেন এই যে একটা সেন্টেন্সের শুরুতে দো অল দো আছে, তাহলে এটা কোন ক্লজ? এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা স্বাধীন বাক্য, এটার সাথে কোনো কিছু নাই, মানে এটা কি স্বাধীন বাক্য। তো আবার ধরেন আমি আরেকটা সেন্টেন্স শিখলাম, ধরেন এরকম আছে যে হি রিডস মোর so that he can get a plus। মানে এরকম আছে যে হি রিডস মোর, সে অধিক পারে যাতে হি ক্যান গেট এ প্লাস, যাতে সে কি পায়? এ প্লাস পায়। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে বলো তো এরকম সেন্টেন্স, ওই যে সো দ্যাট, সো দ্যাট জানলেই তো আমরা কি জানি, সো দ্যাট জানলেই আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স চিনি ফেলাইলাম। তো খুব সহজ। তো আমি শুরুতেই বলছি যে তোমরা যদি আমার ভিডিওটা শুরু থেকে দেখতে পারো, তো ভাইয়া আমি কথা দিলাম তোমার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোনো সমস্যা থাকবে না। এগুলো তো চিনার উপায়, এটা বেসিক, এই বেসিকটা বুঝতে পারলে নিয়ম আরো সোজা। নিয়ম তুমি দেখলেই বুঝবা যে এগুলো এগুলো তো আমি পারি। তোমার যারা আসলে তুমি হয়তো আরো অনেক ক্লাস করছো, অনেক নিয়ম পড়ছো, ওগুলো নাও বুঝতে পারো, কিন্তু এইটুকু কনফার্ম থাকো আমার এই ক্লাসটা করলে তোমার আসলে কোনো সমস্যা থাকবে না। তো এই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখন বাকি আমাদের কোন সেন্টেন্সটা? কম্পাউন্ড। তো আমি তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। তো আসলে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? আমি শুরু থেকে বলেছি আমি কিন্তু আমার মতন করে সংজ্ঞাগুলো দিচ্ছি, বই হয়তো অন্যরকম থাকবে বা তোমার অন্য কোনো স্যার তোমার অন্যভাবে পড়াবে। আমি যেভাবে মনে রাখতে পারি বা আমি যেভাবে স্টুডেন্টকে বুঝালে বুঝতে পারবে সেভাবে পড়া যায়। তো কম্পাউন্ড সেন্টেন্স মানে আমি মনে রাখতে পারি এইভাবে যে দুইটি স্বাধীন বাক্য, দুইটি স্বাধীন বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটি স্বাধীন বাক্য, মাঝখানে মাঝখানে অ্যান্ড অর বাট। তো দুইটা স্বাধীন বাক্যের মাঝখানে যখন অ্যান্ড অর বাট থাকে, তো এই সেন্টেন্স গুলাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স? কম্পাউন্ড। আবারও বলেছি, দুইটি স্বাধীন বাক্য মাঝখানে অ্যান্ড অর বাট, দুইটি স্বাধীন বাক্য মাঝখানে অ্যান্ড অর বাট। ধরো আমি একটা সেন্টেন্স লিখছিলাম এর আগে, এইটাই লিখি যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তো এটা একটা লিখলাম। এখন যদি বলি আসলে এটা কোন সেন্টেন্স, তুমি কি বলবা? কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে বুঝলা? এই যে বাট আছে, তো আমরা জানি যে বাট তাহলে কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো এই যে কম্পাউন্ড সেন্টেন্স আমি যে বলছি দুইটি স্বাধীন বাক্য, কয়টা স্বাধীন বাক্য? দুইটা। কিভাবে হইলো? ধরেন এই বাট বা হি ইজ অনেস্ট সেটা নাই, শুধু এতটুকু দেওয়া আছে হি ইজ পোর। কি দেওয়া আছে? হি ইজ পোর। তাহলে হি ইজ পোর মানে কি? সে হয় সৎ। আবার আমি যদি বলি হি ইজ অনেস্ট, সরি, হি ইজ পোর মানে কি? সে হয় গরিব। আবার আমি যদি বলি হি ইজ অনেস্ট, এটা মানে কি? সে হয় সৎ। তো সে হয় সৎ, সে হয় গরিব, এই সেন্টেন্স গুলা কিন্তু কারোর উপর নির্ভর করে না, সম্পূর্ণভাবে সঠিক সুন্দর অর্থটাই দিল, তাই না? তাহলে দুইটা স্বাধীন বাক্য পাইলা কিনা? তা দুইটা স্বাধীন বাক্য মাঝখানে কি আছে? অ্যান্ড অর বাট। তো এখানে একটা আমরা জিনিস শিখি যেভাবে আমাদের বইয়ে দেওয়া আছে। তো এই যে অ্যান্ড অর বাট এগুলাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। কি বলা হয়? কোঅর্ডিনেট কনজাংশন। কনজাংশন। তো অ্যান্ড অর বাট কে বলা হয় কি? কোঅর্ডিনেট কনজাংশন। যখন ভাইয়া কোন অর্ডিনেট কনজাংশন দ্বারা তোমার দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে বা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন কোনো সেন্টেন্স যুক্ত থাকে, তখন এগুলাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লোজ। অথবা আমার কথাটা বুঝতে পারছেন? যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা তোমার দুইটা সেন্টেন্স যুক্ত থাকে বা কোনো সেন্টেন্স যুক্ত থাকে, তখন এই যে সেন্টেন্স গুলাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে এটাও একটা কোঅর্ডিনেট ক্লোজ, এটাও একটা কোঅর্ডিনেট ক্লোজ। এই কোঅর্ডিনেট কনজাংশন শুধু যে অ্যান্ড অর বাট এমন না, আরো আছে, তাই না? তো এই আরো আছে, কি কি আছে এগুলাকে মনে রাখতে গেলে একটা আমরা টেকনিক মনে রাখতে পারি, সেটা হলো ফ্যান ভয়েস। কি মনে রাখবো? ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েসের মাধ্যমে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারি। কোঅর্ডিনেট কনজাংশনটা মনে রাখতে পারি ফ্যান ভয়েসের মাধ্যমে। কিভাবে? এফ তে আসলে আমরা মনে রাখতে পারি ফর, এ তে আমরা মনে রাখতে পারি হচ্ছে যে অ্যান্ড, এন তে আমরা মনে রাখতে পারি নর, তারপর বি তে আমরা মনে রাখতে পারি বাট, ও তে মনে রাখতে পারি অর, ওয়াই তে মনে রাখতে পারি ইয়েট,
এসতে মনে রাখতে পারি সো, এসতে মনে রাখতে পারি সো। তো এগুলোকে আমরা মূলত কোঅর্ডিনেট কনজাংশন বলতে পারি। তো সাধারণত এগুলোর মধ্যে এই তিনটা যেহেতু বেশি ব্যবহার হয় আর আমাদের পরীক্ষায় বেশি আসে, তাই আমি এগুলো লিখছি। তো এখন কম্পাউন্ড সেন্টেন্স মানে আমরা কি বলতে পারি? কম্পাউন্ড সেন্টেন্স মানে আমরা বলতে পারি দুইটি বাক্য। কয়টা বাক্য? দুইটি বাক্য বা দুইটা সেন্টেন্স। এবার আমরা শুরু থেকে একটু ডিভিশন দেই। সিম্পল সেন্টেন্স মানে একটি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা সেন্টেন্স, একটা স্বাধীন পরাধীন, কম্পাউন্ড মানে দুইটা সেন্টেন্স, দুইটাই স্বাধীন। তো এই হচ্ছে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং বন্ধুদেরকে মেনশন করবেন এবং তাদেরকেও শেয়ার দিবেন। এবং তোমরা অবশ্যই আমাকে জানাবা আসলে কেমন হইলো। এইটার উপর ভিত্তি করে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমরা একটা সেন্টেন্স থাকি কিভাবে আরেকটা সেন্টেন্স, অর্থাৎ সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করবো, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করবো, এগুলো শিখবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।